আমার নাম তৃপ্তি। বয়স ২৯। বিবাহিতা। ২৫ বছর বয়সে মাহিনের সঙ্গে বিয়ে হয় আমার। ছেলে প্রবাসী। প্রচুর টাকার মালিক। মাকে নিয়ে ছোট একটি পরিবার। ছেলের বাবা নেই। মা বাবার একমাত্র সন্তান। যে কোনো বাবা মাই চাইবে এমন ছোট পরিবারে নিজের মেয়েকে বিয়ে দিতে। আমার বাবা মাও তাই পিছপা হলেন না। বিয়েতে রাজি হয়ে গেলেন। ধুমধামের সাথে আমার বিয়ে হল। বছরে একবারই আসে মাহিন। ১ মাসের জন্য। সেই ১ মাসই আমার সারা বছরের পুঁজি। দুইজন মিলে ইচ্ছেমত ঘোরাফেরা আনন্দ করি। এরপর ও বিদেশে আর আমি দেশে। আমি দেখতে শুনতে ভালোই। অন্তত লোকে তাই বলে। বাসায় পুরুষ কেউ না থাকায় প্রায়ই আমার বাজারে যেতে হয়। বাইরে বেরুতে হয়। তখন লোকের মুখে আমাকে নিয়ে নানান মন্তব্য শুনি। শুনতে ভালোই লাগে। তাই ইচ্ছে করেই ভালো শাড়ি পরি। ওসব শাড়ি বাইরে যাবার জন্য তোলা। সুর বাড়িতে অসুস্থ শাশুড়ির দেখাশোনায় আমার ব্যস্ত সময় কাটে। অবসর সময়ে বিভিন্ন বাংলা গল্প পড়ে সময় কাটাই। এইভাবেই আমার দিন কেটে যাচ্ছিল। হঠাৎ করেই আমার শাশুড়ি মারা গেলেন। প্রতিবেশী একজন পরামর্শ দিলেন কিছুদিন যাতে অন্য কোথাও গিয়ে বেরিয়ে আসি। মন ভালো হবে। তাছাড়া একা বাসায় আমারও তেমন ভাল লাগছিল না। তাই আমিও সিদ্ধান্ত নিলাম বেরিয়ে আসার। দীঘা বড় আপার বাসা। আমার ২ বছর আগে আপার বিয়ে হয়। সেই থেকে ওখানেই থাকে। আমাকে অনেকবার যেতে বলেছিল। অসুস্থ শাশুড়িকে ফেলে যেতে রাজি হইনি। এখন যেতে সমস্যা নেই। রাতে স্বামীর সঙ্গে কথা বলে সকালে রওনা হলাম। আপাকে সারপ্রাইজ দেবার জন্যে আগেভাগে ফোন করে আর জানাইনি। দীঘা যখন পৌঁছুই সন্ধ্যা নেমেছে। আকাশে মেঘ ডাকছে। বাসস্টপ নেমে সিএনজি ধরাচ্ছি, এর মধ্যেই ঝুম বৃষ্টি। সঙ্গে ছাতা নেই। অল্পতেই ভিজে কাক হলাম। ভেজা শাড়ি লেপটে বিচ্ছিরি অবস্থা। প্রথমবার দীঘা এসেছি। কিছুই চিনি না। যাকেই অ্যাড্রেস জিজ্ঞেস করি আগে আমার দিকে দেখে। অনেক কষ্টে একটা সিএনজি ভাড়া করে আপার বাসায় পৌঁছলাম। ৪ তলায় আপার ফ্ল্যাটের সামনে পৌঁছে আমার হতাশ হতে হল। দরজা লকড। সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজড হলাম। হাতে ব্যাগ, ভেজা কাপড় নিয়ে খুব অস্বস্তিতে পড়লাম। ব্যাগটা ফ্লোরে রেখে আপাকে ফোন দিলাম। রিং বাজতেই আপা রিসিভ করল। কিরে তৃপ্তি, খবর কি তোর? খবর ভালো না। ভেজা কাপড় পরে আপন বোনের বাসার দরজায় দাঁড়িয়ে থাকলে কার ভাল লাগবে? বলিস কি? তুই আমার বাসার সামনে। হাউ ক্যান ইট বি ডান? কখন এলি? আমাকে কিছুই জানালিও না। কাজটা কি ঠিক করলি? আপা, তোমার লেকচার আমি পরে শুনব। কয়েকদিন তোমার বাসায় বেড়াব। লেকচার শোনার অনেক সময় পাব। এখন বল আমি কি করব? এইভাবে দাঁড়িয়ে তৃপ্তি, শোনো, আমি আর আমার শাশুড়ি তোর দুলাভাইয়ের খালাতো বোনের বিয়েতে এসেছি। তুই আসবি জানলে আমি আসতাম না। বাসায় থাকতাম। বাসার চাবি পাশের বাসায় রেখে এসেছি। তুই কষ্ট করে ওদের কাছ থেকে চাবিটা নিয়ে বাসায় ঢোক। ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। ফ্রিজে খাবার আছে। খেয়ে ঘুমিয়ে পড়। আমাদের ফিরতে লেট হবে। লক্ষ্মী বোন আমার, রাগ করিস না, হয়েছে। আমি চাবি নিয়ে বাসায় ঢুকছি। ফোন রেখে পাশের বাসায় কলিং বেল দিলাম। কয়েকবার বাজাতেই একজন বয়স্ক লোক দরজা খুললেন। আঙ্কেল, আমি তৃপ্তি। পাশের ফ্ল্যাটের সুপ্তি আপার বোন। আপার বাসার চাবিটা। কথা শেষ করতে পারলাম না। আঙ্কেলের দৃষ্টি অনুসরণ করে আমার দিকে তাকাতেই থমকে গেলাম। আঙ্কেল। হ্যাঁ, কি যেন বলছিলে? ও হ্যাঁ, পাশের ফ্ল্যাটে এসেছ? দাঁড়াও, চাবি দিচ্ছি। একটু আগেই তোমার আপা কথা বলেছে। চাবি এনে লোকটা আমার হাতে দিল। দেয়ার সময় মনে হলো ইচ্ছে করেই হাসি দিল। আমি এভোজেট করে লক খুলে ঘরে ঢুকে পড়লাম। ঢোকার সময় দেখলাম লোকটা আমার দিকে তাকিয়ে আছে। আপার বাসাটা তেমন বড় না। মাত্র ৩ রুম। অবশ্য এর বেশি আপাদের লাগেও না। বাসায় আপার শ্বশুর শাশুড়ি আর আপার একটা বাচ্চা ছাড়া কেউ থাকে না। দুলাভাইয়ের ভাই আলাদা বাসায় বউ নিয়ে থাকেন। আপার শ্বশুর শাশুড়ি কখনো এই বাসায়, কখনো ওই বাসায় থাকেন। বাসায় ঢুকে ফ্রেশ হলাম। ড্রয়িং রুমে একটা খাট পাতা, সেখানেই শুয়ে পড়লাম। কিছু খেতে ইচ্ছে করছিল না। তখনও বাইরে বৃষ্টি হচ্ছিল। শোয়ার পর পাশের বাসার লোকটির কথা মনে পড়ল।
মন থেকে সব সরিয়ে গল্প পড়তে শুরু করলাম। অতীশবাবু চাবি ঘুরিয়ে দরজার নখ খুললেন। দাঁড়িয়ে থাকতে তার বেশ কষ্ট হচ্ছে। ঘরে ঢুকে দেয়াল হাতরে কোনোরকম বাতির সুইচ চাপলেন। কি, সুইচ তো দেয়াই আছে। তার মানে কারেন্ট নেই। দেখি কাণ্ড। এখন তিনি কি করবেন? বৃষ্টিতে ভিজিয়ে এসেছেন। অন্ধকারে চোখ সয়ে যেতেই অতীশবাবু দেখতে পেলেন বিছানায় কেউ একজন শুয়ে আছে। অন্ধকারের কারণে তাকে চেনা যাচ্ছে না। ঘরে কে থাকবে? সবাই তো বিয়েতে। মনিকা না তো। কিন্তু এ সময় ওর তো সন্ধ্যায় চলে যাবার কথা। তাহলে কি বৃষ্টির কারণে যেতে পারেনি? মনিকা এই বাসার কাজের বুয়া। ৩ বছর ধরে কাজ করে এখানে। সকালে আসে, সারাদিন সুপ্তিকে টুকটাক কাজে সাহায্য করে, ঘরদোর ঝাড়ু দেয়, কাপড় চোপড় ধোয়, ফের সন্ধ্যায় চলে যায়। মনিকার বয়স ৩৫ হবে। ঘরে কাজ করার সময় প্রায় অতীশবাবু তাকিয়ে থাকেন। একদিন ঘর খালিই ছিল। অতীশবাবু অদ্ভুত আচরণ করলেন। মনিকা প্রথমে বাধা দিলেও পরে নিজেকে সামলে নিয়েছিলেন। ওই একদিনই। ঘরে বোমা আছে, নিজের বউ আছে। কি করে সম্ভব? সেদিনকার কথা মনে পড়তেই অতীশবাবুর সজাগ লাফাতে শুরু করল। তিনি আস্তে আস্তে বিছানার কাছে এগিয়ে গেলেন। কাছে যেতেই শুয়ে থাকা মহিলাটাকে দেখে অতীশবাবুর মনে হল এটাই মনিকা। তার মানে মনিকা আজ যেতে পারেনি। অতীশবাবু বললেন, আজ বাসায় যাসনি? কোনো ওর না পেয়ে অতীশবাবু অদ্ভুত আচরণ করতে লাগলেন। হঠাৎ ঘুম ছুটে গেল। চোখ মেলে দেখতে পেল সামনে কুচকুচে অন্ধকার। তৃপ্তির ধাতস্থ হতে একটু সময় লাগল। আস্তে আস্তে তার সবকিছু মনে হতে লাগল। আজ সন্ধ্যায় সুপ্তি আপার বাসায় এসেছে। যদ্দূর মনে পড়ে সুপ্তি বাসায় একাই ছিল। তাহলে এই লোককে? হঠাৎ তৃপ্তির মনে হল এই লোকটা মনে হয় পাশের বাসার সেই বুড়োটা। যতটা ভয় লাগার কথা ছিল ভয় না লেগে বরং তার ভালই লাগতে শুরু করল। তৃপ্তি মনে মনে ভাবল লোকটাকে বুঝতেও দিবে না তার ভালই মনে হচ্ছে। সাথে সাথেই দুইজনে চেহারা দেখে যার পর নাই চমকে উঠল। কাকা আপনি? তৃপ্তিমা তুমি? অনেকক্ষণ চুপ থেকে শুধু এতটুকু বলতে পারলেন, তৃপ্তিমা, আমার ভুল হয়ে গেছে। তৃপ্তি কোনো উত্তর দিল না। রুম থেকে বেরিয়ে গেল। পাশের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। অতীশবাবু আগের মতোই বসে রইলেন। তৃপ্তি পাশের রুমে গিয়ে শুয়ে পড়ল। ভাবতে লাগল যদি ওকে না চিনেই থাকেন তাহলে তাকে দোষ দেয়া যায় না। এসব ভাবতে ভাবতেই তৃপ্তি ঘুমিয়ে পড়ল। ওদিকে তৃপ্তি রুম থেকে চলে যাবার পর তিনি নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছিলেন। বিছানায় এপাশ ওপাশ করছেন। মন থেকেও তৃপ্তিকে সরানো যাচ্ছে না। কিছুক্ষণ পর নিজেও ঘুমিয়ে পড়লেন। সকালে কলিংবেলের শব্দে অতীশবাবুর ঘুম ভাঙা। চোখ মেলে দেয়াল ঘড়িতে সময় দেখলেন ৮টা বাজে। রাতে বেশ ভালো ঘুম হয়েছে। এক ঘুমে রাত পার। উঠে গিয়ে দরজাটা খুললেন। বাইরে মনিকা দাঁড়িয়ে। অতীশবাবুকে দরজা খুলে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মনিকা মনে মনে ভয় পেতে লাগল। ঘরে কেউ নেই। বৌদি বিয়েতে গেছেন। যাবার আগে বলেছিলেন আজ সকালে এসে যাতে অতীশবাবুর জন্য খাবার তৈরি করে ও। নমস্কার সাহেব। বৌদি কি রাতে ফিরেছেন? ভয়ে ভয়ে কথাটা জিজ্ঞেস করল মনিকা। মনিকার কথায় ধ্যান ভাঙল অতীশবাবুর। দরজা ছেড়ে সরে দাঁড়াতে দাঁড়াতে বললেন, না ফেরেনি। সম্ভবত ২-১ দিন থাকবে ওখানে। বৌমার বোন এসেছে বেড়াতে। ভালো কিছু নাশতা বানাবে আজ। কথাটা শুনে মনিকার মনে কিছুটা সাহসের সঞ্চার হল। খুশি মনে কিচেনের দিকে পা বাড়াল ও। অতীশবাবু মুখ ধোয়ার জন্য বাথরুমে ঢুকলেন। মোবাইলের রিং বাজতেই তৃপ্তির ঘুম ভাঙল। বড় আপার ফোন। কল রিসিভ করল। আমার লক্ষ্মী বোন, আপার উপর রাগ করেছিস? ওপাশে সুপ্তির গলা শুনতে পেল। কোনো উয়োর দিল না তৃপ্তি। বড় করে একটা শ্বাস ছাড়ল শুধু। তোকে বলেছিলাম রাতে বাসায় ফিরব। আসলে ভয়ে বলেছিলাম কথাটা। আমি ২-১ দিন বাসায় ফিরব না শুনলে তুই যদি তখনই চলে যাস। প্রথমবার আমার বাসায় এলি, আমার সঙ্গে দেখা না করে চলে গেলে নিজেকে কিছুতেই মানাতে পারতাম না। তুমি ২-১ দিন বাসায় ফিরবে না? তৃপ্তি অবাক হয়ে জানতে চাইল। কি করে ফিরব বল? বোমা হিসেবে আমার বিয়েতে থাকতেই হবে। ওদের বংশের একমাত্র বউ আমি। কিছুতেই ছাড়বে না আমাকে। বিয়ের অনুষ্ঠান শেষ হবে কবে? আগামীকাল রাতে অনুষ্ঠান। এরপরই আমি বাসায় ফিরতে পারব।
তার মানে এই 2 দিন আমার বাসায় একা থাকতে হবে? একা থাকবি কেন? তুই কেন এখানে চলে আসছিস না? বিয়েতে আসলে ভালোই লাগবে। তুমি জান, মানুষের ঝামেলা আমার একদম ভাল লাগে না। এসব অনুষ্ঠান তো মোটেই না। আমি জানি বলেই তোকে এতক্ষণ বলছিলাম না কথাটা। তাছাড়া গ্রাম এলাকা, বিদ্যুৎও থাকে না। আমি বাবাকে বলে দিচ্ছি তোকে যেন দীঘা ঘুরিয়ে দেখায়। বাইরে বেড়ালে ভাল লাগবে, সময়টাও কেটে যাবে তোর। শোন তৃপ্তি, আমার সুর খুবই ভালো মানুষ এবং ফ্রেন্ডলি। উনার সঙ্গে ঘুরতে তোর ভালোই লাগবে আশা করি। না থাক, বলতে হবে না তাকে। আমি বাসায় আছি, টিভি দেখে সময় কাটিয়ে দিব। তাছাড়া রান্না বান্নাও তো করতে হবে। রান্না নিয়ে তোকে ভাবতে হবে না, আমাদের কাজের বুয়া এসে সব করে ফেলবে। এতক্ষণে চলে আসার কথা ওর। তুই শুধু বিশ্রাম কর। ঠিক আছে, তুমি জলদি ফিরে এস কিন্তু। ফোন রাখছি। কি করে 2টা দিন কাটাবে ভাবতে লাগল। যাক, যা হবার পরে দেখা যাবে। এখন গিয়ে স্নান সেরে নেয়া যাক। জার্নির পর গতকাল স্নান করা হয়নি। তৃপ্তি শাড়ি নিয়ে বাথরুমে স্নান করতে ঢুকল। স্নান সেরে কিচেনের সামনে এসে তৃপ্তি দেখতে পেল কাকা একটা চেয়ারে বসে আছেন। চুলোর সামনে একজন মহিলা দাঁড়িয়ে চা করছেন। সম্ভবত এর কথাই বলেছিল দিদি। এগিয়ে এসে অতীশ বাবুকে বলল, গুড মর্নিং কাকা। এখানে বসে কি করছেন আপনি? তৃপ্তিকে সহজভাবে কথা বলতে দেখে অতীশ বাবু কিছুটা অবাক হলেন। তার অবাকের মাত্রা আরও বেড়ে গেল ভেজা চুলো তৃপ্তিকে চোখের সামনে দেখে। ভেজা চুলে খুব সুন্দর লাগছে তৃপ্তিকে। শাড়িটাও বেশ মানিয়েছে, ওকে স্নিগ্ধ দেখাচ্ছে। এত সহজভাবে কথা বলছে যে। ও যদি সহজভাবে কথা বলতে পারে তাহলে তার বলতে সমস্যা কোথায়? কি হল কাকা, কিছু বলছেন না যে? কাকাকে নিজের দিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে তৃপ্তির খুব ভালো লাগল। নীরবতা ভাঙতে আবার জিজ্ঞেস করল, কি করছিলেন এখানে? তেমন কিছু না মা, তুমি এসেছ তাই মনিকাকে ভালো কিছু তৈরি করতে বললাম। চায়ের জন্য অপেক্ষা করছিলাম। চা নিয়ে রুমে ফিরব ভেবেছিলাম। নমস্কার মেম সাহেব। মনিকা পিছনে ফিরে তৃপ্তিকে প্রণাম করল। নাস্তা হতে আর কতক্ষণ লাগবে? খুব খিদে পেয়েছে তো। এই তো হল বলে। আপনারা গিয়ে ড্রয়িং রুমে গল্প করুন, আমি নাস্তা নিয়ে আসছি। কথাটা বলেই মনিকা আবার কাজে হাত লাগাল। চল মা, আমরা ড্রয়িং রুমে গিয়ে বসি। অতীশ বাবু ড্রয়িং রুমে যাবার জন্য উঠে দাঁড়ালেন। সাথে সাথে তৃপ্তির চোখ অতীশ বাবুর দিকে পড়ল। এইবার তৃপ্তি বুঝতে পারল, নিশ্চয় ডাল মে কুচ কালা হ্যায়। এসব ভাবতে ভাবতে রিনা ড্রয়িং রুমের দিকে চল। ড্রয়িং রুমে পৌঁছে অতীশ বাবু বললেন, তুমি বসো মা, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলেই অতীশ বাবু বাথরুমে ঢুকলেন। একটু পর অতীশ বাবু বাথরুম থেকে বেরুলেন। তৃপ্তি সোফায় বসা ছিল, তিনিও এসে সোফায় বসলেন। খানিক দূরত্ব রেখেই বসলেন। এইভাবে সংকোচ নিয়ে কথা বলতে তার ভাল লাগছিল না। মা, গতকাল রাতে। কথা শেষ করার আগেই হাত উঁচিয়ে থামতে বলল। দেখুন কাকা, আপনি বলেছেন যে আপনি না জেনে কিছু হলে তা মনে না রাখাই উচিত। অতীশ বাবু খুশি হয়ে বললেন, তাহলে তুমি আমাকে মাফ করে দিয়েছ? মাফ এখনো পুরোপুরি করিনি। একটা শর্তে করতে পারি। কি শর্ত? আমার কিছু প্রশ্নের জবাব দিতে হবে। তৃপ্তি মুখ টিপে হাসতে লাগল। তারপরও প্রশ্নের জবাব দেয়ার আশ্বাস দিলেন। বল, কি জানতে চাও তুমি? এবার বলুন, কাকে মনে ছিলেন? অতীশ বাবু ভীষণ বিপাকে পড়লেন। কি বলবেন কিছুই বুঝে উঠতে পারলেন না। কি হলো, বলুন। আপনি আমাকে ফ্রেন্ড হিসেবে বলতে পারেন। সত্যিই তোমাকে ফ্রেন্ড ভাবতে পারি। কাউকে কথাটা বলবে না তো তুমি? কাউকে বলবো না। আমি মনিকা ভেবেছিলাম। আমাদের কাজের বুয়ার কথা বলছেন? হ্যাঁ, ঠিকই ধরেছ। অতীশ বাবু তৃপ্তিকে সবকিছু বললেন। সব শুনে তৃপ্তি হাসতে হাসতে বলল, তাহলে আজ সকালে সেই জন্যেই আপনি কিচেনে গিয়েছিলেন? অতীশ বাবু বললেন, হ্যাঁ সেই জন্যই। কিন্তু হঠাৎ তোমার এন্ট্রি। তৃপ্তি হাসতে হাসতে বলল, আমি কি আর জানতাম যে আপনি ব্যস্ত আছেন? জানলে কখনই ডিস্টার্ব করতে যেতাম না। কথাটা শেষ হতে দুইজনেই শব্দ করে হেসে উঠল। ঠিক সেই সময় মনিকা নাশতা নিয়ে ঢুকল। নাশতা খেতে খেতে দুজনের আরও অনেক কথা হল। কথাবার্তার মাঝে তৃপ্তির মনে হল, আপার সুর আসলেই মজার মানুষ। সময়টা বেশ কাটবে মনে হচ্ছে।
নাশতা সেরে অতীশবাবু জিজ্ঞেস করলেন, তা কি করবে বলে ভেবেছ? ঘুরতে যাবে আমার সাথে? তাহলে চলুন, আপনাকে চিড়িয়াখানা ঘুরিয়ে আনি। তুমি তৈরি হয়ে নাও, আমিও হচ্ছি। তৃপ্তি ঠিক আছে বলে রুমে রেডি হতে গেল। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। আমি যখন 12 ক্লাসে ফেল হলাম, আমার বাবা আমার জন্য একজন শিক্ষক নিযুক্ত করলেন। তিনি যখন থেকে প্রতি সপ্তাহে আমাকে বাড়িতে পড়াতে আসা শুরু করলেন, তখন থেকেই আমার মায়ের আচরণে কিছু পরিবর্তন দেখতে পেলাম, যা আমাকে ভাবিয়ে তুলছিল। শিক্ষক প্রায় কোনো না কোনো অজুহাতে ঘরের বাইরে যেতেন। একদিন আমি আমার মাকে এবং শিক্ষকের দিকে নজর রাখছিলাম। আমার স্যার আমার মায়ের ঘরে ছিল। তারা অনেক হাসাহাসি করে কথা বলছিল। তারপর যা দেখলাম তাতে অবাক হয়ে গেলাম। একদিন যখন মা কাজের জন্য বাইরে গিয়েছিলেন, আমি বাড়িতে তখন একা ছিলাম। আমি টিউশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমি একটি ছোট ফ্রক পরেছিলাম। সেই পোশাকে আমাকে অনেক সুন্দর লাগছিল। আমি আমার স্যারকে মনে মনে ভালোবাসতাম। যখন টিচার টিউশনে এলেন, তিনি আমাকে বারবার দেখতে লাগলেন। আমার শিক্ষক আমাকে পড়াচ্ছিলেন। হঠাৎ তিনি কিছু সময়ের জন্য আমাকে লক্ষ্য করে তাকালেন, তারপর মৃদু হাসি দিয়ে বললেন, তুমি তো অনেক সুন্দর। তোমার মায়ের মতোই ভালো দেখাচ্ছ। এরপর তিনি আরও বললেন, তোমার মধ্যে সত্যিই কিছু বিশেষ কিছু আছে, যা আমি খুব পছন্দ করি। এই বলে তিনি আমার কাছে এসে বসলেন। তারপর আমি পূজা, 17 বছর বয়সী। ছোটবেলা থেকে আমি কিছুটা শান্তশিষ্ট ও সুন্দর মেয়ে ছিলাম। গায়ের রং ছিল একদমই ফর্সা। আমার জীবনে এমন কিছু ঘটে যাবে আমি কখনো ভাবিনি। কারণ আমাকে টিউশন পড়াতে আসা স্যারের প্রেমে পড়ে যাই। কিন্তু সেই স্যার আমাকে আর মা এর সাথে এমন কিছু ঘটে যা আমরা কখনো ভাবতেও পারিনি। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। আশা করছি তোমাদের ভালো লাগবে। গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সাধারণত আমি কলেজে যাওয়ার কথা ছিল, কিন্তু 12 ক্লাসের গণিতের কারণে আমার পরীক্ষা ফলাফল খারাপ হয়েছিল। অঙ্কে আমার অনেক দুর্বলতা ছিল, আর তাই আমি সেই বিষয়ে ভালো করতে পারিনি। বাবা কখনো আমার জন্য টাকা দিয়ে সাহায্য করেননি। তার কথা ছিল, তুমি নিজেই পরিশ্রম করো, তবেই তুমি কিছু অর্জন করতে পারবে। কিন্তু বাস্তবতা হল, আমি শুধু এক বিষয়ে খারাপ ফল করেছি, এবং আমাকে সে বিষয়টি পুনরায় পরীক্ষায় বসতে হবে। তবে বাবা আমাকে পুরো বার্ষিক পরীক্ষায় আবার বসতে বললেন, মানে সব বিষয় আবার শিখে পরীক্ষা দিতে হবে। গণিত, বিশেষ করে, আমার জন্য ছিল একটি বড় চ্যালেঞ্জ। বাবা এবার একটু কঠোর সিদ্ধান্ত নিলেন। আগে তিনি আমাকে টিউশনে পাঠাতেন এবং আমি কোচিং ক্লাসেও যেতাম। তবে এবার তিনি বললেন, তুমি কোচিংয়ে গিয়ে মনোযোগ দিচ্ছ না, তাই এবার তোমার জন্য বাড়িতে একজন বিশেষ শিক্ষক লাগবে, যিনি শুধুমাত্র গণিত পড়াবেন। বাবার এই সিদ্ধান্ত আমাকে খুব ভালো লাগেনি। তবে আমি কিছু বলতে পারিনি। মা সবসময় বাবার সামনে কোনো কিছু বলতে ভয় পেতেন। এরপর নতুন শিক্ষককে সাহায্য নিয়ে আমি আবার মন দিয়ে পড়াশোনা শুরু করলাম। বিশেষ করে গণিতের প্রতি আমার মনোযোগ আরও বাড়ানোর চেষ্টা করলাম। আমি বাবার সিদ্ধান্তকে সঠিক মনে করতে লাগলাম। কয়েক দিনের মধ্যে আমার পড়াশোনা ও টিউশন শুরু হল। এটি ছিল টিউশনের প্রথম দিন। স্কুল থেকে দুপুর 12টার দিকে বাড়ি ফিরলাম এবং মা আমাকে বললেন 1টার মধ্যে সবকিছু গুছিয়ে নিতে। কারণ 2টায় আমার টিউশন শিক্ষক আসবেন। সেদিন প্রথমবার আমি শিক্ষকের সাথে দেখা করলাম। তিনি প্রায় 30 বছরেরও কম বয়সী একজন যুবক। মা তাকে একটু জল দিলেন এবং তিনি জল পান করার সময় কিছুটা লজ্জিত মনে হচ্ছিলেন। সম্ভবত আমি তার প্রথম ছাত্রী ছিলাম। আমি চাইছিলাম যে আমি গণিত ভালোভাবে শিখি। প্রথম দিন শিক্ষক খুব বেশি চাপ দেননি, তাই আমি একটু স্বস্তি পেলাম। তবে শিক্ষককে দেখে মনে হয়েছিল তিনি খুবই পেশাদার এবং কিছুটা লাজুক প্রকৃতির মানুষ ছিলেন। কিছু দিন ভালোভাবেই কাটল। শিক্ষকের পাঠদান সংগঠিত ছিল, কিন্তু গণিত এখনও আমার কাছে অস্পষ্ট ছিল। টিউশনের মধ্যে মাঝে মাঝে আমি ঘুমিয়ে পড়তে শুরু করলাম। যখন শিক্ষক পানির জন্য ঘর থেকে বের হতেন, তখন হঠাৎ করে আমার ঘুম চলে আসত এবং আমি 1 থেকে 2 ঘন্টা ঘুমিয়ে থাকতাম। শিক্ষক কখনোই আমার এ বিষয়ে কিছু বলেননি বা মার কাছে অভিযোগ করেননি। আমি বুঝতে পারছিলাম যে শিক্ষক সত্যিই ভালো, কিন্তু আমার ঘুমানোর পর অন্য জায়গায় কিছু ঘটছিল যা আমার অজানাই ছিল। মা এবং শিক্ষকের মধ্যে কিছু চলছে, কিন্তু তাতে আমার দৃষ্টি পড়ছিল না। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার চোখের আড়ালে কিছু একটা ঘটছিল। একদিন টিউশন চলাকালীন হঠাৎ করে আমার কাশি হতে লাগল।
এবং তা বন্ধ হতে চাইছিল না। আমার কাশি করতে দেখে শিক্ষক আমার পিঠে হাত দিলেন। কাশির শব্দ মায়ের কাছে পৌঁছালে তিনি তাড়াতাড়ি জল নিয়ে এলেন। সেই সময়েও আমি শিক্ষকের উপর নজর রেখেছিলাম। মায়ের হাত থেকে পানির গ্লাস যখন শিক্ষক নিলেন, তখন তাদের হাত একসাথে লাগার মতো হল। এটি দেখে একটু অস্বস্তি অনুভব করলাম এবং কেন জানি মায়ের উপর রাগও হচ্ছিল। তখন আমার মনে কি চলছে তা আমি নিজেই বুঝতে পারছিলাম না। পরবর্তীতে শিক্ষক আমাকে নিজের হাত দিয়ে পানি দিলেন। তিনি আমার কাছাকাছি আসছিলেন এবং আমার মধ্যে এক অদ্ভুত অনুভূতি শুরু হল। এই অনুভূতিগুলি কি তা আমি জানি না, সে সময় আমি এটি ঠিকভাবে বুঝতে পারিনি। পরের দিন স্কুলে গিয়ে বিরতির সময় আমার দেখা হয় আমার বন্ধু তানিয়ার সঙ্গে। তানিয়া আমার পুরনো বন্ধু এবং আমরা দুজনেই 12 ক্লাস পর্যন্ত একসাথে পড়েছি। সে আমার মতো ফেল করেনি, তাই কলেজে ভর্তি হয়েছে। সেদিন আমি তানিয়াকে একটি ছেলের সাথে দেখলাম। আমি জিজ্ঞেস করলাম, তুমি সবসময় এই ছেলের সাথে সময় কাটাও কেন? সে উত্তর দিল, এটা আমার বয়ফ্রেন্ড। তার উত্তর শুনে আমি তাকে বোঝাতে লাগলাম, তানিয়া, এত কম বয়সে এসব তোমার জন্য ঠিক নয়। প্রেমের জন্য হয়তো এখনো সময় রয়েছে। তখন তানিয়া হেসে বলল, পূজা, কলেজ লাইফ তো এসবই করার জন্য, কলেজে যাওয়া মানেই এরকম কিছু। আমি যদিও কলেজে ছিলাম না, তবুও মনে হতে লাগল যে বয়ফ্রেন্ড থাকা জরুরি। তানিয়া বলল, দেখো, কলেজে প্রায় সব মেয়েরই বয়ফ্রেন্ড আছে। তুমি এখনও স্কুলে, তাই হয়তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্কের ব্যাপারে তোমার ধারণা খুব স্পষ্ট নয়। আমি বুঝানোর চেষ্টা করছিলাম যে এটি সঠিক নয়, কিন্তু এর মধ্যে সে হেসে বলল, তাহলে কি তোমারও কোনো বয়ফ্রেন্ড আছে? তার এই প্রশ্নে কিছুটা বিব্রত হয়ে আমি বললাম, না। আমার কিছুটা ধীরতা দেখে তানিয়া বলল, পূজা, তুমি 12 ক্লাসে পড়ছ বটে, কিন্তু তা বলে তোমার বয়স তো আমার সমান। যদি তোমারও কারো সাথে বন্ধুত্ব করার ইচ্ছা থাকে, তাহলে মনে রাখবে, এটা শুধু কলেজের জন্য নয়। যদি কাউকে ভালো লাগে তবে তার সাথে কিছু সময় কাটাতে ভয় পাবে না। তানিয়ার কথাগুলো আমাকে ভাবাতে লাগল। মনে হল, যদিও আমি কলেজে নেই, তবুও আমার বয়স এমন যে আমি এসব অভিজ্ঞতা নিতে পারি। সে তখন বলল, যদি তোমার কারোর সাথে বন্ধুত্ব করতে হয়, তাহলে আমি তোমাকে আমার বয়ফ্রেন্ডের এক বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিতে পারি। আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলাম, না, আমি সেই জন্য প্রস্তুত নই। কারণ আমার বয়সের ছেলেদের প্রতি আমার বিশেষ আগ্রহ ছিল না। গত কিছুদিন ধরে আমার নজর কেবল আমার টিউশন টিচারের প্রতি ছিল। কখনো কখনো অনিচ্ছাকৃতভাবে টিচারের হাত আমাকে স্পর্শ করলে এক ধরনের অনুভূতি আমার মনে জেগে উঠত। তানিয়ার সাথে কথা বলে আমি বুঝতে পারলাম, যখন কাউকে ভালোবাসা হয়, তখন এ ধরনের অনুভূতি হতে পারে। এখন আমি বুঝতে পারলাম যে আমার টিউশন টিচার আমাকে ভালো লাগছে, আর তাদের বয়সের বিষয়টি আমার কাছে অপ্রধান হয়ে পড়ে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, শীঘ্রই আমি আমার অনুভূতি আমার টিচার এর সাথে শেয়ার করব। আমি নিশ্চিত ছিলাম যে সে আমার প্রস্তাব নাকচ করবেন না। কারণ আমার সৌন্দর্য বিশেষভাবে আকর্ষণীয়। সেদিন যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরলাম, মায়ের কিছু বলার আগেই আমি টিউশনে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আমাকে তাড়াতাড়ি প্রস্তুত দেখে মা আমাকে প্রশংসা করে বললেন, আজ তো তুমি দারুণ প্রস্তুতি নিয়ে এসেছ। মা জানতেন না আমি কেন এত তাড়াহুড়ো করেছিলাম। কিছুক্ষণ পরে টিচার যখন আমার বাড়িতে এলেন, আমি শুধু তার দিকে তাকিয়েছিলাম। যখন স্যার আমাকে পড়াচ্ছিলেন, তখন আমার মন পড়ার দিকে ছিল না, বরং আমি তার দিকে মনোযোগী ছিলাম। হঠাৎ তার দৃষ্টি আমার দিকে পড়লে আমি তৎক্ষণাৎ অন্যদিকে তাকিয়ে গেলাম। টিচার বললেন, আমি একটু পানি পান করতে যাচ্ছি। তুমি এই প্রশ্নটা সমাধান করো। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম, কিন্তু আমার মন পড়ার উপর ছিল না, বরং আমার ক্রাশের দিকে। আমি তাকে মনে মনে ভালোবাসতে শুরু করছিলাম। কিন্তু আমি জানি না এই কথাটা তাকে জানাবো কিভাবে। কিছু সময় পর আমি আবার বিশ্রাম নিতে যাচ্ছিলাম। আমার খুব ঘুম পাচ্ছিল, কিন্তু নিজেকে জাগিয়ে রাখলাম। অনেক সময় পার হয়ে গেল এবং টিচার ফিরে আসলেন না। তাকে ডাকতে বাইরে গেলে দেখলাম সে হলরুমে মায়ের সাথে বসে আছেন। আমার টিচার মায়ের কাঁধে হাত রেখে গল্প করছিলেন, যা আমার কাছে একটু অদ্ভুত লাগল। আমাকে দেখেই সে মায়ের থেকে কিছুটা দূরে সরে গিয়ে বললেন, আমার একটু অলস লাগছে, তাই আমি তোমার মাকে বলেছিলাম আমার জন্য চা বানাতে। আমি মাথা নেড়ে কিছু বললাম না। মা বললেন, ঠিক আছে, আমি চা বানিয়ে নিয়ে আসছি। এই সময়ে তুমি পূজার টিউশন চালিয়ে যাও। আমি চা তোমার ঘরে নিয়ে আসব। টিচার আমার সাথে ফিরে ঘরে এলে আমি তার পাশে বসে কিছু গণিতের প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলাম। আসলে আমি কিছুই বুঝছিলাম না, কিন্তু ইচ্ছাকৃতভাবে বারবার তার কাছে প্রশ্ন করছিলাম।
পড়ানোর সময় টিচার আমাকে একটি সংখ্যা লেখার জন্য বললেন, কিন্তু আমি ভুলবশত সেই সংখ্যা উল্টো লিখে ফেললাম। টিচার ভাবলেন আমি ভালো করে লিখতে পারছি না, তাই তারা আমার হাত ধরলেন এবং আমাকে সঠিকভাবে লিখতে শেখানোর চেষ্টা করলেন। সে যখন আমার হাত ধরেছিল এবং লেখার পদ্ধতি বুঝাচ্ছিলেন, তখন আমার মনে এক অদ্ভুত খুশির অনুভূতি হচ্ছিল। আমার প্রিয় ব্যক্তি আমার খুব কাছাকাছি ছিলেন এবং আমি তার দিকে হাসি মুখে তাকিয়েছিলাম। তখনই মা চা নিয়ে ঘরে এলো। মা দেখামাত্রই টিচার আমার থেকে একটু দূরে সরে গেলেন, যেন মা তাকে শাসন করার জন্য এগিয়ে আসছেন। আমি মা এবং টিচারের সম্পর্কের দিকে বেশি লক্ষ্য করছিলাম না। আমার মন ছিল একমাত্র টিচারের দিকে, ভাবছিলাম কিভাবে তাকে আরও বেশি আকৃষ্ট করতে পারব, কিভাবে আমি তাকে আমার মনের কথা বলতে পারব। পরের দিন টিউশনের মাঝে টিচার আবার পানি খাওয়ার জন্য বেরিয়ে গেলেন। অনেক সময় হয়ে গেছে, কিন্তু টিচার ফিরে আসছিলেন না। তাকে খুঁজতে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। সেই দিন তারা হলরুমে নেই। মনে মনে ভাবতে লাগলাম তারা আবার কোথায় গেল। আমি মায়ের ঘর থেকে কথাবার্তার শব্দ শুনতে পেলাম। আমি ধীরে ধীরে মায়ের ঘরের কাছে গেলাম এবং দেখলাম দরজা একটু খোলা। দেখলাম টিচার মায়ের সঙ্গে সেখানে বসে আছেন এবং তারা একে অপরের খুব কাছে। টিচারের একটি হাত মার কাঁধে ছিল। এই দৃশ্য দেখে আমি অত্যন্ত হতবাক হলাম, কারণ আমি দেখলাম আমার মা আমার পছন্দের ব্যক্তির সাথে সময় কাটাচ্ছেন। সেই মুহূর্তে আমার মন ভরে গেল রাগে। আমি দ্রুত কিচেন থেকে একটি কাচের গ্লাস জল নিয়ে এসে মার ঘরের সামনে গ্লাসটি জোরে ফেলে দিলাম। ওই শব্দে তারা দুজনই তৎক্ষণাৎ বাইরে এসে পড়লেন। মাকে দেখার পর আমি বললাম, বিপত্তি হয়ে গেছে, গ্লাসটি হাত থেকে পিছলে গেছে। কিন্তু টিচার উল্টো প্রশ্ন করে বললেন, তুমি এখানে কি করছো? আমি সোজাসুজি তাদের দিকে তাকালাম এবং টিচার আমাকে বললেন, তোমার মায়ের মোবাইলের সমস্যা দেখা দিয়েছিল, তাই তোমার মা আমাকে এখানে ডেকেছিলেন। তার ভয়ে ভয়ে কথা বলার ধরন যা বুঝিয়ে দিল যে তাদের মধ্যে এক বিশেষ সম্পর্ক ছিল, যা আমার কাছ থেকে আমার মা আর আমার স্যার লুকাতে চাচ্ছে। কিন্তু আমি তো মার মেয়ে, এবং আমি জানতাম যে আমি আমার মায়ের থেকে বেশি তরুণ ছিলাম। টিচার অবশ্যই আমার প্রতি আকৃষ্ট হতে বাধ্য ছিল। এখন আমার পরিকল্পনা ছিল কিভাবে টিচারকে আকর্ষণ করব। সেই দিন কিছু করতে পারলাম না, কারণ টিউশনের সময় শেষ হয়ে গেল। কিন্তু আগামী দিনে আমি নিশ্চয়ই কিছু করার চেষ্টা করব। একদিন যখন আমি টিউশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আমি একটি ছোট ফ্রক পরেছিলাম। সেই পোশাকে আমাকে অনেক সুন্দর লাগছিল, আর আমি একটু হালকা করে সেজেছিলাম। যখন টিচার টিউশনে এলেন, তিনি আমাকে বারবার দেখতে লাগলেন। পড়াশোনা শুরু হলে কথার মধ্যে আমি তার হাত আমার পায়ের কাছে রাখলাম। এরপর বেশ কিছু সময় ধরে টিচার তার হাত আমার পায়ের কাছ থেকে সরালেন না। এতে বুঝতে পারছিলাম যে তিনি ক্রমশ আমার প্রতি আকৃষ্ট হচ্ছেন। সেদিন সময় কেটে গেল, কিন্তু প্রতিদিনের মতো টিচার পানি খেতে বা অন্য কোনো কারণে ঘর থেকে বেরিয়ে যাননি। বরং তিনি আমাকে হাত ধরে পড়াতে লাগলেন এবং মাঝে মধ্যে আমার দিকে তাকাচ্ছিলেন। এটি আমার কাছে খুব ভালো লাগছিল। হঠাৎ করে মা এসে যান। যখন তিনি দেখলেন টিচার আমার হাত ধরে পড়াচ্ছেন, তার চোখ বড় হয়ে গেল। মা চায়ের প্রসঙ্গে টিচারকে সেই ঘর থেকে বাইরে নিয়ে গেলেন। আমি স্বভাবতই টিচারের পেছনে চলে গেলাম। টিচার সরাসরি মায়ের ঘরে না গিয়ে বাইরে হলের একটি কোণে বসে থাকলেন। মা আমাকে কিচেনে নিয়ে গিয়ে গম্ভীরভাবে বলতে লাগলেন, তুই আর ছোট নেই, এইভাবে অচেনা মানুষের সামনে ছোট পোশাকে ঘুরে বেড়াতে তোর কিছু মনে হয় না? তিনি বললেন, এটি আমার প্রথম এবং শেষ সতর্কতা। মার গম্ভীর মুখের দিকে তাকিয়ে আমার মনে হল তিনি সত্যিই চিন্তিত। আমি চেষ্টা করছিলাম যেন তিনি সতী সাবিত্রী যেভাবে থাকেন, কিন্তু তার বিয়ে হয়ে গেলেও তিনি একজন যুবকের সাথে সময় কাটাচ্ছেন। আমি তখন এমন পোশাক পরেছিলাম যা মায়ের কাছে অশালীন লেগেছিল। যখন আমি কিছু বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই বাইরে থেকে বাবা ডাকলেন। সেদিন বাবা আগে বাড়ি এসেছিলেন। বাবার ডাক শোনার পর মা এক গ্লাস জল নিয়ে বাইরে চলে গেলেন। সেদিন রাতের ঘটনাগুলি আর কেউ জানত না। ঘুমানোর আগে আমি মায়ের কাছে ক্ষমা চাইলাম এবং বললাম, মা, আমি ভবিষ্যতে স্যারের সামনে এমন কিছু করব না। পরের দিন টিউশনের সময় আসার আগে মা বাজারে যাওয়ার জন্য বেরিয়ে গেলেন। আমি রাতের ক্ষমা চাওয়ার মাধ্যমে মায়ের বিশ্বাস অর্জন করতে চেয়েছিলাম যে আমি আর স্যারের সামনে এমন আচরণ করব না। সাধারণত রবিবারে বাজার হয় এবং মা সবসময় বাজারে যেতেন। আমি ভাবলাম, যদি মা আমার এবং স্যারের মধ্যে কিছু সন্দেহ করেন তবে তিনি বাজারে যাবেন না। তাই আমি আগে থেকেই তাকে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করলাম, যাতে তার মনে সন্দেহ দূর হয়।
আর যেন বাজারে চলে যান। মা বাজারে চলে যাওয়ার পর আমি এবং স্যার বাড়িতে একা ছিলাম। তখন অচিরেই টিচার আমার হাত ধরে আমাকে গণিত পড়াতে শুরু করলেন। তিনি বললেন, আমি জানি তুমি ইচ্ছা করে গণিতে ভুল লিখছিলে, যাতে আমি তোমার হাত ধরতে পারি। তার কথা শুনে আমি হাসতে লাগলাম। তারপর তিনি বললেন, পূজা, তুমি খুব সুন্দর। কি তোমার ধারণা আমি তোমার দিকে নজর দিইনি? তিনি বললেন, আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি তোমার বয়সের তুলনায় অনেক বেশি সুন্দর। এটি সেই সময় যখন প্রেমের কথা বলার জন্য প্রস্তুত হওয়া উচিত। তবে তুমি কেন নিজেকে আটকে রেখেছ? স্যারের কথাগুলো শুনে আমি হাসি চাপতে পারলাম না, কারণ যেটা আমি চাইছিলাম সেটাই তার মুখ থেকে বেরিয়ে এলো। স্যার বললেন, আমি তোমার প্রতি ভালোবাসা অনুভব করি। তিনি আমাকে আলতো করে হাত ধরলেন। আমি জিজ্ঞেস করলাম, স্যার, কি সত্যিই আপনি আমার প্রতি প্রেম অনুভব করেন? আমিও আপনাকে ভালোবাসি। কিন্তু একটা প্রশ্ন আছে, আপনি কেন প্রতিদিন কোনো না কোনো বাহানা তৈরি করে মায়ের ঘরে যান? আপনাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? আমার প্রশ্ন শুনে স্যার হাসলেন এবং বললেন, পূজা, তুমি কি মনে করো আমি তোমার মার প্রতি আকৃষ্ট? একদম নয়। আমি তো প্রথম থেকেই তোমার প্রতি নজর রেখেছিলাম। আমি দেখতে পেয়েছিলাম যে তুমি আমাকে ভালোবাসো কিনা। কিন্তু তোমার মায়ের কারণে আমি আমাদের সম্পর্কটি গোপন রাখতে চেয়েছিলাম, যাতে তিনি সন্দেহ না করেন। আমি ভয় পেয়েছিলাম যে যদি আমি তোমার সামনে আমার অনুভূতির প্রকাশ করি, তাহলে তুমি বিপর্যস্ত হয়ে যাবে, এ কারণে কিছু বলিনি। পরে ধীরে ধীরে তিনি আমার কাছে আসতে শুরু করেন এবং আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে থাকে। হঠাৎ করে আমার ঘরের দরজা জোরে খুলে যায় এবং সেখানে মা চলে আসেন। তাকে দেখে আমি একটু অবাক হলাম, কিন্তু একই সঙ্গে জানতাম যে আমি কোনো ভুল করছি না। আমি শুধু একজন বন্ধুর সাথে সময় কাটাচ্ছি। মা আমার কাছাকাছি এসে স্যারকে দূরে সরিয়ে দিলেন এবং বললেন, ভালো হয়েছে, আমি যদি মোবাইলের দিকে নজর না দিতাম, তাহলে হয়তো তোমার এবং এই মানুষের সত্য আমার সামনে এসে যেত না। ব্যাগে মোবাইল না থাকার কারণে আমাকে আবার বাড়িতে ফিরতে হলো। প্রিয়া, এত কম বয়সে তোমার। আমি জানি আমি গতকালই তোমাকে সতর্ক করেছিলাম, কিন্তু আজকে তুমি আবার সেই অবস্থায় পৌঁছে গেছ। স্যার মার সামনে আমাকে ভুল প্রমাণিত করার চেষ্টা করছেন। স্যার মাকে বললেন, বেশ কিছু দিন ধরে তোমার মেয়ে বেশ কিছু অদ্ভুত কাজ করছে। আজকে সে নিজেই আমার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে এসেছে। মাকে বলতে দেখার পর আমি বাধা দিলাম এবং বললাম, মা, এই লোকটির কথায় বিশ্বাস করো না। আমি তোমার শপিং ব্যাগে থেকে তোমার মোবাইল বের করেছিলাম, যাতে তুমি অর্ধেক পথে ফিরে এসে সত্যটা জানতে পারো। এটি আমি ইচ্ছাকৃতভাবে করেছি, যাতে তুমি বুঝতে পারো এই ব্যক্তির আসল চেহারা কি। আমি বললাম, এই টিউশন শিক্ষক আমাদের বাড়ির 2 মহিলার সঙ্গে এক ধরনের অসৎ ব্যবহার করছে। তুমি তার প্রেমে পড়তে পারো, কিন্তু আমি না। আমি কয়েকবার তোমাদের দুজনকে একসঙ্গে দেখেছি। তাই আমি এই সব ঘটনাকে সাজিয়েছি, যাতে তোমার কাছে এই লোকটির সত্যি মুখোশ খুলে দিতে পারি। যখন স্যার পড়াতে আসেন, ঠিক তখন আমি মায়ের মোবাইলে ভিডিও রেকর্ডিং শুরু করে দিই এবং সেটি ঘরের এক কোণে রাখি। যে কোনো কিছু তিনি মায়ের সম্পর্কে বলতেন, সবকিছু সেই মোবাইলে রেকর্ড হয়ে গিয়েছিল। যখন মা সেই ভিডিওটি দেখলেন, তিনি বুঝতে পারলেন যে স্যার তাদের সাথে প্রতারণা করছেন। মা সেই নালায়েককে পুলিশে দেওয়ার হুমকি দিলে তিনি সেখান থেকে পালিয়ে গেলেন। এরপর মা বললেন, পূজা, আমি অনেক ভুল করেছি, আমি জানি। কিন্তু আমি কি করব? তোমার বাবা আমাকে তেমন সময় দেন না। যেদিন তোমার টিউশন শিক্ষক বাড়িতে এসেছিল, সেদিন থেকেই তার সাথে আমার কথা বলা শুরু হয়। তখন আমি মনে করেছিলাম সে আমার মন বুঝতে শুরু করেছে। তার মিষ্টি কথায় আমি এমনভাবে আবদ্ধ হয়ে পড়েছিলাম যে তার স্বার্থপর প্রেমকে আমি সত্যিকারের মনে করতে শুরু করেছিলাম। আমি তো এতটাই তার প্রেমে মজেছিলাম যে তোমার কথা পর্যন্ত ভুলে গিয়েছিলাম। মা আরও বললেন, আমি সেই নালায়েকের সাথে বিয়ে করার কথা ভাবছিলাম, কিন্তু জানতাম না যে তার তোমার প্রতি এমনই ঘৃণ্য দৃষ্টি রয়েছে। সে আমার সাথে প্রেমের নাটক করে, কিন্তু তোমার সাথেও সময় কাটানোর চেষ্টা করছিল, এটি আমি বুঝতে পারিনি। তোমার বাবা সব কিছু করেন, যখন আমি যা কিছু চাই তা দেন, কিন্তু শুধু অর্থ দিয়ে একটি সম্পর্ক চলে না। ভালোবাসা ও মতবিনিময়ও প্রয়োজন। কিন্তু আমাদের মধ্যে তো এসব কিছুই ছিল না। এই কারণে যখন আমাকে অন্য একজনের কাছ থেকে একটু ভালোবাসা পেলাম, আমি তাতেই গা ভাসিয়ে দিলাম। আমি সত্যি খুব বড় একটি ভুল করেছি। মা যে ভুল বুঝতে পেরেছিলেন। আমিও স্যারের প্রেমে পাগল হয়ে পড়ছিলাম।
কারণ আমার বন্ধুরা তানিয়া আমাকে নেতিবাচক বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে শিক্ষা দিয়েছিল। তানিয়া আমাকে প্রেমের প্রকৃতি সম্পর্কে জানিয়েছিল। কিছুদিন পর সে আমাকে তার ব্রেকআপের গল্প শুনিয়েছিল, যেখানে তার আগে প্রেমিক মিষ্টি কথাবার্তার মাধ্যমে তার কাছে নেতিবাচক আচরণ করেছে এবং পরে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলে। যে মেয়ে আমাকে প্রেমের অর্থ বোঝাল, সেই মেয়ে আমাকে প্রেম এবং প্রতারণার মধ্যে পার্থক্য বোঝাতে সাহায্য করেছিল। তানিয়া যা জানিয়েছিল তা শুনে আমি সতর্ক হয়ে উঠলাম এবং এই কারণে আমি মা এবং নিজেকে ওই নালাজুক টিউটরের নজর থেকে রক্ষা করতে পারলাম। ওই ঘটনায় মা আমার সঙ্গে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি আর কাউকেই তার অনুভূতি শেয়ার করবেন না। আমিও ঠিক করেছি যে আমি কাউকে অপ্রয়োজনীয় বিষয়গুলোতে জড়িয়ে পড়ব না। আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করব এবং বাবার স্বপ্ন পূরণ করব। প্রিয় বন্ধুরা, এটা মনে রাখা জরুরি যে জীবনের একজন সঙ্গীর ভালোবাসা কেবল অর্থের উপর নির্ভর করে না। সময় মতো সঙ্গীকে সময় দেওয়া এবং তাদের অনুভূতিগুলো বোঝা জীবনের একটি মৌলিক প্রয়োজন। প্রত্যেক সঙ্গীকে এটি বুঝতে হবে, নইলে যদি হঠাৎ কোনো তৃতীয় ব্যক্তির সামনে আপনার অনুভূতি প্রকাশ করেন, তাহলে ওই ব্যক্তি এটি সুবর্ণ সুযোগ হিসেবে নিতে পারে। ভালোবাসা পাওয়ার জন্য কিছু কথা বলাটা গুরুত্বপূর্ণ, কিন্তু এটি কোনো যুদ্ধ নয়, বরং সঙ্গীর প্রতি সত্যিকারের ভালোবাসা। যে কোনো পরিস্থিতিতেই ভালোবাসা তাদের কাছেই প্রকাশ করতে হয়। জীবনে অনেক সময় আমরা সহজে মানুষের কথায় বিশ্বাস করে ফেলি, কিন্তু গুরুত্বপূর্ণ যে আমরা সব সময় সতর্ক থাকতে পারি। যে ব্যক্তি আমাদের খুব কাছে আসতে চায়, তার উদ্দেশ্য কি তা বোঝা অত্যন্ত জরুরি। ভালোবাসা শুধু মিষ্টি কথায় বা বাহ্যিক আচরণে নয়, বরং এটি ভিত্তি করে একে অপরের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা এবং আন্তরিকতার ওপর। ভালোবাসা কখনো প্রতারণার মতো হতে পারে না, আর সম্পর্কের মধ্যে সৎ ও খোলামেলা থাকা উচিত। যে কোনো পরিস্থিতিতেই নিজের সম্মান এবং আত্মমর্যাদা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনো এমন কোনো পরিস্থিতি তৈরি হলে যেখানে আমাদের সম্মান বা নিরাপত্তা হুমকির মুখে পড়বে, তখন তা থেকে বের হয়ে আসতে হবে। এখানে স্যারের আচরণ ছিল প্রতারণামূলক, তবে মা প্রথমে তা বুঝতে পারেননি। গল্পটি আমাদের শেখায় প্রেম এবং সম্পর্কের মধ্যে স্পষ্ট পার্থক্য থাকা উচিত। ভালোবাসা কখনো কারো দুর্বলতা বা অপব্যবহার করে না, তা একে অপরের সম্মান ও সহযোগিতায় ভিত্তি করে গড়ে ওঠে। কখনো যদি কোনো সম্পর্কের মধ্যে একপাক্ষিক বা একতরফা কিছু ঘটে, তবে সেটি প্রেম নয়, বরং প্রতারণা। গল্পের শেষে মা ও পূজা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আর কাউকেই নিজেদের জীবনে সময় দিতে বা তাদের অনুভূতিতে জায়গা দিতে চাইবে না, যারা তাদের নিরাপত্তা বা মনের শান্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই সিদ্ধান্ত তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করেছিল। নেতিবাচক পরিস্থিতি থেকেই মানুষ অনেক কিছু শিখে এবং তার থেকে উপযুক্ত সিদ্ধান্ত নিয়ে নিজেদের জীবনকে সুন্দর করে তুলতে পারে। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। প্রতিদিন রাতে আমার দেবরের ঘর থেকে বিভিন্ন আবেগপূর্ণ আওয়াজ শোনা যেত। সেই আওয়াজগুলো শুনে আমার মনেও এক অদ্ভুত কৌতূহল সৃষ্টি হতো। একদিন কৌতূহল সামলাতে না পেরে আমি তাদের ঘরের জানালার কাছে গিয়ে সবকিছু দেখতে শুরু করলাম। সেই মুহূর্তে যা দেখলাম তাতে আমার মন অবাক হয়ে গিয়েছিল। তখন দেবরকে দেখে আমার হৃদয়েও এক অদ্ভুত অস্থিরতা সৃষ্টি হয়েছিল। সেই অভিজ্ঞতা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। এখনও সেই মুহূর্ত আমার মনের গভীরে জায়গা করে আছে এবং তা আমি সহজে ভুলতে পারছি না। সবকিছু দেখে আমার আবেগকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে গিয়েছিল। তখন আমি একটি সিদ্ধান্ত নেই। সেদিন বাড়িতে অন্য কেউ ছিল না। রাতে আমি ভাবির বিশেষ পোশাক পরে দেবরের ঘরে চলে যাই। তারপর রাত গভীর হলে দেবর আমাকে তার হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়া। আমি দেখতে খুবই সাধারণ হলেও আমার জীবন একটু অন্যরকম। আমি একটি মধ্যবিত্ত পরিবারে জন্মেছি। ছোটবেলায় গ্রামে থাকতাম, যেখানে মানুষজন নিজেদের জীবনের নানা ঘটনা খুব খোলামেলাভাবে বলত। তখন আমার বয়স ছিল মাত্র 17 বছর। আমাদের মহল্লার মহিলারা নিজেদের জীবনের গল্প বলতে ভালোবাসত। এইসব গল্প শুনতে শুনতে আমার জীবনের পথও বদলে গিয়েছিল। তবে সেই রাতটি ছিল আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। আমি ছোট থেকেই কিছু বিষয় নিয়ে অনেক প্রশ্ন করতাম। আমাদের পাড়ার মহিলারা নিজেদের ব্যক্তিগত জীবনের বিষয়গুলো নিয়ে এমন খোলামেলা কথা বলত যে তা শুনলে আমার খুব অস্বস্তি হতো। আমি ভাবতাম, স্বামী স্ত্রীর মধ্যে যা কিছু হয় তা তো একান্ত ব্যক্তিগত,
এগুলো নিয়ে এত আলোচনা করার কি প্রয়োজন? এই ধরনের কথা শুনে আমি প্রায়ই সেখান থেকে সরে যেতাম। আমাদের পরিবারে আমরা 4 জন ছিলাম, আমি, আমার মা-বাবা এবং বড় ভাই। আমার ভাইয়ের বিয়ে হয়েছিল ঠিক 1 বছর আগে। আমার ভাবি ছিলেন খুব ভালো মনের মানুষ, কিন্তু তাকে কখনো নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে দেখিনি। আমি নিজেও শিক্ষিত ছিলাম এবং সবসময় ভাবতাম কিছু বিষয় ব্যক্তিগত রাখা উচিত। এরপর সময় কেটে গেল এবং একদিন আমার বাবা আমার জন্য একজন পাত্র ঠিক করলেন। পাত্র ছিলেন আমাদের গ্রামেরই একজন। নাম ঈশান। তিনি শিক্ষিত ছিলেন এবং শহরে একটি কোম্পানিতে চাকরি করতেন। ঈশানের পরিবারে তার মা এবং ছোট ভাই ছিলেন। তার ছোট ভাই কৃষিকাজ করতেন এবং কুস্তি লড়তে পছন্দ করতেন। আমার বাবার সিদ্ধান্তে আমার বিয়ে ঠিক হলেও আমাকে পাত্রকে দেখার অনুমতি দেওয়া হয়নি। আমি এতে খুব চিন্তিত ছিলাম, কিন্তু বাবার কথার বাইরে যাওয়া সম্ভব ছিল না। 1 মাসের মধ্যেই আমাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের দিন পর্যন্ত আমি আমার স্বামীকে দেখিনি। বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়ে দেখি পুরনো একটি ইটের বাড়ি, যার মধ্যে একটি ছোট উঠোন আর 4টি ঘর ছিল। সেই বাড়িতে একটিমাত্র বাথরুম ছিল। বিয়ের প্রথম দিনগুলোর সেই স্মৃতি এখনও আমার মনে খুব স্পষ্ট। জীবনের এই পরিবর্তন আমাকে এক নতুন অধ্যায় নিয়ে গিয়েছিল। আমার বিয়ে হয়ে গেছে এবং আমি এখন নতুন বাড়িতে আছি। বাড়িটি ছিল খুব সাধারণ। যেখানে একটি মাত্র বাথরুম ছিল যা সবাই ব্যবহার করত। যদিও শুরুতে সবকিছু অস্বস্তিকর মনে হচ্ছিল, আমি মেনে নিয়েছিলাম যে এখন থেকে এটাই আমার নতুন জীবন। পুরো দিনটি নানা কাজে কেটে গেল। রাতে যখন সময় এগিয়ে এলো, আমি আমার ঘরে বসেছিলাম। আজ ছিল আমার বিয়ের প্রথম রাত, আর আমি আমার স্বামী ঈশানের জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর তিনি ঘরে এলেন, হাতে 1 গ্লাস দুধ নিয়ে। তখনই আমি প্রথমবারের মতো তাকে ভালোভাবে দেখলাম। ঈশান দেখতে খুব সাধারণ ছিলেন, পাতলা গড়ন এবং একটু দুর্বল বলে মনে হচ্ছিল। প্রথমে আমি একটু হতবাক হয়েছিলাম, কারণ আমি তার সম্পর্কে বেশি কিছু জানতাম না। তবে আমি নিজেকে শান্ত করলাম এবং ভাবলাম, হয়তো সময়ের সাথে সবকিছু বদলাবে। অনেক পুরুষই বিয়ের পর শারীরিক ও মানসিকভাবে ভালো হয়ে ওঠে। ঈশান আমার কাছে এসে বসে বললেন, প্রিয়া, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। তোমার মতো জীবনসঙ্গী পাওয়ার স্বপ্ন আমি দীর্ঘদিন ধরে দেখেছি। আজ সেটা পূরণ হল। তিনি আমার দিকে দুধের গ্লাস বাড়িয়ে দিয়ে বললেন, এটা পান করো। আমি একটু লজ্জা পেয়ে বললাম, আপনি আগে খান, তারপর আমি খাব। তিনি হেসে গ্লাস থেকে 1 চুমুক নিলেন এবং তারপর আমাকে দিলেন। সেই মুহূর্তে আমার মনে হল, এই নতুন জীবনে আমি ধীরে ধীরে মানিয়ে নেব। ঈশান প্রথমেই দুধের গ্লাস থেকে 1 চুমুক নিলেন, তারপর আমার দিকে এগিয়ে দিলেন। আমি বাকি দুধ পান করলাম। তার এই আচরণে আমার মনে ভালো লাগার অনুভূতি জন্ম নিল। তখন তার ব্যবহার আমাকে সত্যিই মুগ্ধ করেছিল। কিছুক্ষণ পর ঈশান আমার হাত ধরে আমাকে কাছে টেনে নিলেন। আমার মনে এক অদ্ভুত উত্তেজনায় ভরে উঠেছিল। কিন্তু আচমকা তিনি নিজেকে দূরে সরিয়ে নিয়ে ঘুমানোর জন্য শুয়ে পড়লেন। আমি খুবই বিভ্রান্ত হয়ে পড়লাম। আজ ছিল আমাদের বিয়ের প্রথম রাত এবং আমি এই রাতকে বিশেষভাবে মনে রাখার মতো করে কাটানোর স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই ভেঙে গিয়েছিল। আমি বিছানায় শুয়ে রইলাম আর চিন্তা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখলাম ঈশান গভীর ঘুমে তলিয়ে গেছেন। আমি তখন নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম, তবে মনকে স্থির করতে পারছিলাম না। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা বুঝতে পারিনি। সকালে ঘুম ভাঙতেই দেখলাম সূর্যের আলো ঘর ভরে গেছে। আমি উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম। তারপর বাইরে এসে দেখি আমার ছোট ভাবি বাসন মাজছেন। আমি তার পাশে গিয়ে সাহায্য করতে লাগলাম। ভাবি মুচকি হেসে বললেন, প্রিয়া ভাবি, কাল রাতে কেমন কাটল? নিশ্চয়ই খুব আনন্দময় ছিল, তাই না? জাটজিকে বেশি বিরক্ত তো করেনি, বলেই তিনি হাসতে লাগলেন। তার কথা শুনে আমি এক মুহূর্তে নির্বাক হয়ে গেলাম। কি উত্তর দেব তা ভেবে পেলাম না। আমার ভাবির কথাগুলো শুনে মনে একটু অস্বস্তি হচ্ছিল, কিন্তু আমি তার কোনো উত্তর দিলাম না, বরং তার সঙ্গে হেসে হেসে কথা চালিয়ে যেতে থাকলাম। তখন আমি ভাবিকে জিজ্ঞাসা করলাম, তোমার বিয়ে আগে কিভাবে হলো? ঈশান ভাই তো মুবিন ভাইয়ের থেকে বড়। তাই না? ভাবি একটু হাসি দিয়ে বললেন, জাটজি বিয়ের বিষয়ে একেবারেই আগ্রহী ছিলেন না। শাশুড়ির জোরাজুরিতে তার বিয়ে হয়েছিল। তার কথা শুনে আমি একটু থমকে গেলাম। কথাগুলো শুনে মনে হলো যেন আমার স্বামীর মধ্যে কিছু অভাব রয়েছে। কিন্তু আমি কোনো মন্তব্য করলাম না। আমরা তখন বাসন মাজছিলাম এবং এর পাশাপাশি গল্প করছিলাম। এমন সময় ভাবির ছোট ছেলের কান্নার শব্দ ভেসে এলো।
তিনি তাড়াতাড়ি বললেন, প্রিয়া ভাবি, এই বাসনগুলো তুমি একটু দেখে নিও। আমি ছেলেকে সামলে আসি, এই বলে তিনি ছেলের দিকে চলে গেলেন। আমি একা বসে থেকে কাজ করতে লাগলাম, আর ভাবছিলাম, নতুন সংসারের প্রতিটি দিন হয়তো আমাকে এমন অজানা গল্পের মুখোমুখি করবে। বাড়ির কাজগুলো ধীরে ধীরে শিখে নিচ্ছিলাম। একদিন সকালে বাথরুম থেকে ফিরে রান্নাঘরে গেলাম। সেখানে দেখি শাশুড়ি সবজি কেটে নিচ্ছেন। আমাকে দেখে তিনি বললেন, বুমা, সবজি তো কেটে দিয়েছি, এবার তুমি সবার জন্য চা বানিয়ে দাও। আমি তাড়াতাড়ি চা বানিয়ে সবার হাতে তুলে দিলাম। এরপর ভাবির সঙ্গে রান্নায় সাহায্য করতে শুরু করলাম। এভাবেই 10 দিন কেটে গেল। তবে প্রতিদিন রাতে আমি একই হতাশার মুখোমুখি হতাম। আমার স্বামীকে আমি জিজ্ঞাসা করতাম, তুমি কেন এমন করছ? কেন আমাকে সময় দিচ্ছ না? কিন্তু তিনি কোনো উত্তর দিতেন না। মুখ ফিরিয়ে শুয়ে পড়তেন। আমি অনেক চেষ্টা করতাম নিজেকে সামলে রাখার। আমার মনের ভেতর যন্ত্রণা বাড়তে থাকলেও কাউকে কিছু বলার সাহস করতাম না। কিছুদিন পর আমার স্বামী শহরে তার কাজের জন্য চলে গেলেন। আমি তাকে থামানোর চেষ্টা করিনি। কিন্তু মনে একটাই প্রশ্ন ছিল, কেন এই সম্পর্ক এমন হচ্ছে? প্রত্যেক নারী তার স্বামীর কাছ থেকে ভালোবাসা ও যত্ন আশা করে। সংসার সুখে চলার জন্য শুধু অর্থ বা খাবার যথেষ্ট নয়। স্বামী স্ত্রীর মধ্যে এমন কিছু অনুভূতি থাকে, যা একজন নারীর মনে সুখ ও পরিপূর্ণতার অনুভূতি নিয়ে আসে। কিন্তু আমার স্বামীর মধ্যে সেই চেষ্টার অভাব আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমি চুপচাপ সময় কাটিয়ে দিলাম, আর মনে মনে ভাবলাম, হয়তো সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। বিয়ে করার পর প্রত্যেক মেয়ে ভাবে, তার নতুন সংসার তার জীবনের সবচেয়ে সুখময় অধ্যায় হবে। আমিও তাই ভেবেছিলাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝলাম, আমার স্বপ্নগুলো এক এক করে ভেঙে যাচ্ছে। আমার স্বামী ঈশান কাজের জন্য শহরে চলে গেলেন। আমি চুপচাপ তাকিয়ে রইলাম, মনে হচ্ছিল যেন জীবনের সব আশা ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে। শ্বশুর বাড়িতে আমি একাই 6 মাস কাটিয়ে দিলাম। এই 6 মাসে আমার স্বামী মাত্র 10 দিনের জন্য বাড়ি এসেছিলেন, তাও যেন তার মধ্যে কোনো আগ্রহ ছিল না। আমার মন ভেঙে যাচ্ছিল, কিন্তু কাউকে কিছু বলতে পারিনি। নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম। তবে এ সময় এক বিষয় খুব খারাপ লাগত। আমার ছোট ভাবিকে দেখে আমার মনে ঈর্ষা হতো। তার স্বামী একজন পরিশ্রমী কৃষক এবং শারীরিকভাবে খুবই শক্তিশালী। তাদের দাম্পত্য জীবন সুখে ভরা ছিল। একদিন আমি শাশুড়িকে বললাম, মা, আমি একবার আমার বাপের বাড়ি যেতে চাই। তিনি অনুমতি দিলেন। পরদিন সকালে আমার দেবর আমাকে বাপের বাড়ি পৌঁছে দিয়ে নিজে আবার ফিরে গেলেন। বাপের বাড়িতে পৌঁছানোর পর মা ও ভাবি আমার কাছে জানতে চাইলেন, শ্বশুরবাড়ি কেমন? তোমার সেখানে সময় ভালো কাটছে তো? আমি চুপ করে রইলাম। কি বলবো বুঝতে পারছিলাম না। আমার মনের কষ্ট কাউকে বোঝাতে পারছিলাম না। বাপের বাড়িতে গিয়ে সবাই যখন আমার শ্বশুরবাড়ির খোঁজ খবর নিতে লাগল, আমি মুখে হাসি রেখে বললাম, সব ঠিক আছে, কিন্তু যার ঠিক থাকার কথা সেই ঠিক নেই। এ কথা কারো সঙ্গে বলার সাহস হয়নি। আমি জানতাম এ কথা বললে সবাই কেবল হাসবে। ধীরে ধীরে আমি বাপের বাড়ির মহিলাদের সঙ্গে বসতে শুরু করলাম। তারা নিজেদের জীবনের নানা অভিজ্ঞতা, বিশেষত স্বামী স্ত্রীর সম্পর্কের বিষয়ে খোলাখুলি কথা বলত। আমি তাদের কথা মন দিয়ে শুনতাম, কিন্তু কিছুই বলতাম না। আমার তো বলার মতো কিছুই ছিল না। ওই মহিলারা এমনভাবে তাদের গল্প বলত, যেন সবকিছুই খুব স্বাভাবিক। তাদের কথায় আমার মন কখনো দোলা দিয়ে উঠত, কখনো সইতে না পেরে ব্যথিত হতো। আমি ভাবতাম, ইস, আমার স্বামী যদি আমাকে এভাবে ভালোবাসত। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। আমার মনের ভেতরে যে পরিবর্তন হচ্ছিল, তা আমি নিজেও টের পাচ্ছিলাম। বাপের বাড়িতে কাটানো 1 মাসে তাদের কথাগুলো আমার মনে গেঁথে গিয়েছিল। আমি অনুভব করছিলাম, আমিও আমার স্বামীর সঙ্গে এক সুন্দর সম্পর্ক চাই, যেখানে ভালোবাসা ও অনুভূতির গভীরতা থাকবে। হঠাৎ একদিন আমার দেবর এসে বলল, চলুন, আপনাকে শ্বশুরবাড়ি নিয়ে যেতে হবে। মা বাবা আনন্দের সঙ্গে আমাকে বিদায় দিলেন। আমি আবার আমার শ্বশুরবাড়ি ফিরে এলাম। কিন্তু ফিরে দেখলাম, আমার স্বামী তখনও শহরে। বাড়িতে ফিরে আসি, মনটা একটু বিষণ্ণ ছিল। তখন গরমকাল চলছিল, এবং এই গরমে ঘরে ঘুমানোর সময়ও তাপমাত্রা অসহ্য লাগছিল। এক রাতে, রাত প্রায় 1টার দিকে, বাথরুমে যাওয়ার জন্য আমি ঘুম থেকে উঠি। দেবরের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় আমি একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাই। প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না, কেন এমন শব্দ হচ্ছে। আমার কৌতূহল বাড়তে থাকে, এবং আমি তাদের ঘরের জানালার পাশে গিয়ে একটু উকি দেই। ঘরে হালকা আলো জ্বলছিল, পাখা চলছিল, এবং জানালাগুলো খুলে রাখা ছিল তীব্র গরমের কারণে।
যে দৃশ্য দেখলাম তা আমার মনের গভীরে একটা ঝড় তুলে দিল। আমি ভেতরে থেকে অবাক হয়ে ভাবছিলাম কিভাবে এমন একটা দৃশ্য আমাকে প্রভাবিত করতে পারে। নিজের ভেতরে ভীষণ অপরাধবোধ কাজ করছিল, যেন আমি এমন কিছু দেখেছি যা আমার দেখা উচিত ছিল না। আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে আসি, বাথরুমে যাই এবং তারপর আমার ঘরে ফিরে এসে শুয়ে পড়ি, কিন্তু আমার চোখে আর ঘুম নেই। বিছানায় শুয়ে শুয়ে আমি শুধু ভাবছিলাম, কেন আমি এমন অনুভব করছি। আমার মনকে বারবার বোঝানোর চেষ্টা করছিলাম যে এই ভাবনাগুলো ঠিক নয়। এভাবেই ধীরে ধীরে আমার জীবনের প্রতিদিনের গল্প এগিয়ে যেতে থাকে। এমন ঘটনা প্রায়ই ঘটছিল। তার কিছুদিন পর আবার আমি সেই একই ঘটনার সম্মুখীন হই। সন্ধ্যার গরম আবহাওয়ায় বাড়ি ভেতরে থাকলেও ঘুমাতে অসুবিধা হচ্ছিল। এক রাতে ঘুম ভেঙে আমি বাইরে এসে বাগানের পাশ দিয়ে হাঁটছিলাম। হঠাৎ একটি ঘরের কাছ থেকে অদ্ভুত শব্দ শুনতে পাই। আমি বুঝতে পারছিলাম না যে এটি কী কারণে হচ্ছে। কৌতূহলী হয়ে আমি জানালার দিকে এগিয়ে যাই। জানালা থেকে ভেতরে উকি দিয়ে দেখি ঘরে হালকা আলো জ্বলছিল এবং পাখা চলছিল। দৃশ্যটি দেখে আমি অবাক হয়ে যাই। দৃশ্যটি আমার মনের গভীরে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করে। আমি দ্রুত সেখান থেকে সরে আসি এবং নিজের ঘরে ফিরে যাই। সকাল হলে আমি আমার ছোট ভাবিকে দেখি একটু অস্বাভাবিকভাবে হাঁটছেন। আমি তার দিকে তাকিয়ে হেসে বললাম, কি ব্যাপার? মনে হচ্ছে শরীরটা ভালো নেই। তিনি লজ্জা পেয়ে বললেন, হ্যাঁ, বোন, একটু কোমরে ব্যথা হচ্ছে। আমি মজা করে বললাম, দেখি, তোমার স্বামী যেন তোমাকে একটু বেশিই ভালোবাসে। তিনি লজ্জায় মৃদু হেসে বললেন, বুঝলে দিদি, আমার স্বামী দিনভর মাঠে কাজ করে এত পরিশ্রম করেও রাতে আমাকে সময় দেয়। আমি বলি, এত ক্লান্তি নিয়ে বিশ্রাম নাও। কিন্তু সে বলে, তোমাকে ভালোবাসা ছাড়া আমার দিন শেষ হয় না। এখন আমি কি করি বলো? তার এই কথা শুনে আমার মনে এক ধরনের ঈর্ষা কাজ করল। তবে নিজের আবেগগুলো চেপে রেখে আমি তাকে সান্ত্বনা দিলাম। সেই দিনই তার মায়ের বাড়ি থেকে ফোন এলো। তার মা অসুস্থ, ফলে তাকে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হল। পরের দিন সকালে আমার ছোট ভাবি তার মায়ের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। যাওয়ার সময় তিনি আমাকে বললেন, দিদি, তোমার দেওর আজ সন্ধ্যায় ফিরে আসবে। দয়া করে রাতের জন্য তার জন্য দুধ গরম করে দিয়ে দিও। আমাকে 1 মাস মায়ের কাছে থাকতে হবে। আমি হেসে বললাম, তুমি নিশ্চিন্তে যাও। আমি তার ভালোভাবে যত্ন নেব। সন্ধ্যায় দেবর বাড়ি ফিরল। রাতের খাবার শেষে সবাই যার যার ঘরে চলে গেল। আমি দেবরের জন্য দুধ গরম করলাম এবং তার ঘরে গিয়ে দিলাম। ঘরে ঢুকে দেখি হালকা আলো জ্বলছে, আর সে বিছানায় শুয়ে আছে। আমি দুধের গ্লাসটা টেবিলের উপর রেখে বাইরে চলে এলাম। ঘরে ফিরে এসে মনটা অস্থির হয়ে উঠল। সেই মুহূর্তে দেখা দৃশ্য এবং নিজের অনুভূতিগুলো মনের গভীরে ছাপ ফেলে দিল। আমি ভাবছিলাম, কেন এমন অনুভূতি হচ্ছে। আমার স্বামীর প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও তার সঙ্গে কিছু অভাব বোধ করছিলাম। আমি নিজের আবেগগুলো সামলানোর চেষ্টা করছিলাম, কিন্তু মন বারবার বলে উঠছিল, তোমার জীবনের কিছু সিদ্ধান্ত হয়তো ভুল ছিল। তবে আমি জানতাম, নিজের পরিবার ও নীতিবোধের কথা ভেবে আমাকে এই চিন্তাগুলো থেকে মুক্ত হতে হবে। আমার দেবরের প্রতি এমন অনুভূতির কারণে আমি নিজের কাছে অপরাধবোধে ভুগছিলাম। সিদ্ধান্ত নিলাম, এই চিন্তাগুলো থেকে মুক্তি পেতে আমাকে আরও বেশি শক্ত হতে হবে এবং নিজের পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে হবে। সেদিন সন্ধ্যায় আমি গভীর চিন্তায় ডুবেছিলাম। আমার স্বামীর প্রতি আমার সমস্ত ভালোবাসা থাকা সত্ত্বেও আমি কোনোদিন তার কাছ থেকে সেই মানসিক শান্তি পাইনি। মনকে বোঝাতে চেষ্টা করেছিলাম, কিন্তু তৃষ্ণা যেন দিন দিন বাড়ছিল। একদিন পরিস্থিতি এমন হলো যে আমার স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে শুধু আমি আর আমার দেবর ছিলাম। এক গভীর রাতে হঠাৎ করে একটি নতুন ভাবনা মাথায় এলো। আমি ভেবেছিলাম, যদি দেবরকে আমার দুঃখের কথা খুলে বলি। অনেক ভেবেচিন্তে আমি তার সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। রাতে আমি আমার ঘরে বসেছিলাম। সাহস সঞ্চয় করে আমি দেবরের ঘরে গেলাম। সে প্রথমে হতবাক হয়ে গেল। আমি তাকে বুঝিয়ে বললাম যে কতটা একাকিত্বে ভুগছি। দেবর শান্তভাবে আমার কথা শুনল। কিছুক্ষণ পরে সে আমাকে সান্ত্বনা দিতে শুরু করল। সেই রাত ছিল অন্যরকম। কথোপকথনের মধ্য দিয়ে আমরা একে অপরকে বুঝতে শুরু করলাম। ধীরে ধীরে আমাদের মধ্যে একটি অদ্ভুত অনুভূতি কাজ করতে লাগল। কিন্তু সেই মুহূর্তেই আমার মনের মধ্যে দ্বিধা জন্মাল। এটা কি ঠিক হলো? পরবর্তী দিনগুলোতে আমি অনুভব করলাম আমার ভেতরে এক ধরনের অপরাধবোধ কাজ করছে। তার মধ্যেই একদিন রাতে যখন আমি দেবরের ঘর থেকে বের হচ্ছিলাম, তখন আমার শাশুড়ি আমাকে দেখে ফেললেন।
তিনি আমাকে কিছু বলেননি, কিন্তু তার চোখের সন্দেহের আভাস স্পষ্ট ছিল। পরদিন তিনি সরাসরি আমাকে প্রশ্ন করলেন, তুমি এত রাতে দেবরের ঘরে কেন যাও? আমি তার প্রশ্নের জবাব দিতে পারছিলাম না, কিন্তু তিনি আমাকে বকাঝকা শুরু করলেন। শেষ পর্যন্ত আমি বললাম, মা, আপনি জানেন যে আপনার বড় ছেলে আমাকে কোনোদিন সঠিক ভালোবাসা দিতে পারেনি। আমি এই সম্পর্কের প্রতি বিশ্বস্ত থাকার চেষ্টা করেছি, কিন্তু আমি একা থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছি। আমার কথা শুনে তিনি কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু এমন কোনো কাজ করো না যা আমাদের পরিবারের মানসম্মান নষ্ট করে। আমার বিয়ের পর থেকেই আমি একটি অনিশ্চয়তায় বসবাস করতে শুরু করি। স্বামীর প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও আমি কোনোদিনই সেই আত্মিক ও মানসিক শান্তি পাইনি। স্বামী সবসময় নিজের কাজে ব্যস্ত থাকতেন, আর আমার প্রতি তার কোনো দায়িত্ববোধের প্রকাশ ছিল না। একদিন আমি আমার শাশুড়ির সঙ্গে আমার এই অসন্তুষ্টির কথা শেয়ার করলাম। আমি বললাম, মা, আপনি হয়তো জানেন না, কিন্তু আমি এই বিয়েতে মানসিক শান্তি পাইনি। একজন নারী তার জীবনে যতটুকু আশা করে আমি ততটুকু পাইনি। আপনি কি জানেন আমি কতটা একাকিত্বে ভুগছি? আমার কথা শুনে শাশুড়ি চুপ হয়ে গেলেন। তিনি বললেন, আমি ভেবেছিলাম সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এখন মনে হচ্ছে তোমার কষ্ট অনেক গভীর। আমি বুঝতে পারিনি যে তোমার এই পরিস্থিতি এতটা গুরুতর। এরপর কয়েকদিন ধরে শাশুড়ি আর আমার মধ্যে কোনো কথা হয়নি। হঠাৎ একদিন তিনি আমার স্বামীকে ফোন করে সবকিছু জানালেন। স্বামী প্রথমে কিছুই বলল না, কিন্তু তার চোখে মুখে লজ্জার ছাপ স্পষ্ট ছিল। সেই রাতে আমি সিদ্ধান্ত নিলাম যে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসব। পরদিন সকালে আমি আমার ব্যাগ গুছিয়ে নিজের বাড়ি ফিরে এলাম। বাড়িতে পৌঁছে আমি আমার মনের সব কথা আমার মা এবং বড় ভাবির কাছে বললাম। তারা আমার দুঃখ শুনে খুবই মর্মাহত হলেন। ভাবি শাশুড়িকে ফোন করে আমার পরিস্থিতি নিয়ে কথা বললেন এবং তাদের সিদ্ধান্তের সমালোচনা করলেন। এরপর আমার পরিবার সিদ্ধান্ত নিল যে আমার জন্য একটি নতুন জীবন শুরু করা উচিত। কিছুদিন পর আমার ভাই এবং বাবা একটি নতুন সম্পর্কের প্রস্তাব নিয়ে এলেন। একজন সুদর্শন এবং সদয় স্বভাবের মানুষ আমার জীবনে এলো। আমার জীবনে অনেক ওঠাপড়ার পর অবশেষে একটি নতুন অধ্যায় শুরু হয়। আমার বিয়ে হয়েছিল একজন দয়ালু এবং দায়িত্বশীল মানুষ, আমনের সঙ্গে। আমনের প্রথম স্ত্রী 6 মাস আগে এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান। তার পরিবারে তার মা-বাবা এবং ছোট একটি বোন ছিল, যে খুবই মিষ্টি স্বভাবের। আমার বিয়ের 15 দিনের মাথায় আমি নতুন শ্বশুরবাড়িতে প্রবেশ করি। আমন একজন সৎ এবং প্রতিষ্ঠিত মানুষ। তিনি তার অফিসে উচ্চপদে কাজ করেন। তার ভালোবাসা এবং যত্নে আমার মনে শান্তি আসতে শুরু করে। আমার শ্বশুরবাড়ির মানুষগুলোও আমাকে খুব স্নেহ করতেন। ধীরে ধীরে আমার পুরনো জীবনের দুঃখগুলোকে ভুলে গিয়ে আমি নতুন জীবনে মেতে উঠি। আমার স্বামী আমার প্রতি সবসময় যত্নশীল ছিলেন এবং আমাকে সেই ভালোবাসা দিয়েছিলেন যা একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে আশা করে। আমিও তাকে পুরো মন থেকে ভালোবাসতে শুরু করি। জীবনের নতুন অধ্যায়ে এসে আমি উপলব্ধি করলাম, যখন জীবনে প্রকৃত ভালোবাসা এবং সঠিক দিক নির্দেশনা থাকে, তখন কোনো ভুল পথে হাঁটার প্রয়োজন হয় না। আমি সুখের জীবন কাটাতে শুরু করলাম এবং আমার ভেতরের সমস্ত হতাশাকে পেছনে ফেলে দিলাম। মানুষের জীবনে প্রতিটি স্বপ্ন পূরণের জন্য সঠিক সময় এবং সুযোগ দরকার। একজন নারীর জীবনে বিয়ে একটি নতুন আশা নিয়ে আসে, কিন্তু সেই আশা যদি পূর্ণ না হয় তখন সে এক ধরনের ভাঙন অনুভব করে। অনেক সময় পরিস্থিতি মানুষকে ভুল পথে নিয়ে যায়। তবে এটা মনে রাখা উচিত, সঠিক সিদ্ধান্তই জীবনকে সুন্দর করে তুলতে পারে। অনেক সময় পরিস্থিতি মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে, কিন্তু সঠিক সিদ্ধান্ত নিলে সেই ভুল পথ থেকে বেরিয়ে আসা সম্ভব। এটি দেখায় যে ভুল কখনো চূড়ান্ত নয়, বরং এটি সংশোধনের সুযোগ দেয়। গল্পের চরিত্রটি তার নিজের উপর বিশ্বাস রেখে নতুন জীবনের জন্য প্রস্তুতি নিয়েছে। এটি আমাদের শেখায় যে নিজের প্রতি বিশ্বাস এবং আত্মবিশ্বাস জীবনকে এগিয়ে নিয়ে যায়। গল্পটি আমাদের জীবনের নানা দিক সম্পর্কে নতুন উপলব্ধি দেয় এবং অনুপ্রেরণা যোগায়। এটি দেখায় যে সঠিক দৃষ্টিভঙ্গি এবং দৃঢ় মনোবল থাকলে যে কোনো চ্যালেঞ্জকে জয় করা সম্ভব। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আপনাদের গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের উৎসাহ দেয়। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।